মিস্ত্রি দাদারা এক্ষুনি চলে আসবেন, এসে বলে গেলেন যে আপনারা রেডি করুন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তো মা এখন খুব মায়ের তাড়া পড়ে গেছে। তো এই সময় মায়ের ব্যস্ততাটা একদম তুঙ্গে, কারণ সমস্ত কিছু রান্নাঘর থেকে বের করে নিতে হবে, বের করে রাখতে হবে। কারণ দাদারা বললেন সব কিছু বার করে নিন, কারণ করতে গেলে মার্বেল কাটতে গেলে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যাবে ঘরটা। তো মা যেটুকুনি হাতের কাজ আছে সেগুলোকে আমাকে বললো তুই সরে যা, পারবি না তাড়াতাড়ি করতে। ঝট করে মা মাজামুজি করছে। রান্নাঘরটা এখন খুবই অপরিষ্কার হয়ে আছে, কারণ জাস্ট রান্না হলো, তাও পুরো রান্না এখনও হয়নি। যেটুকু রান্না হলো সেটুকুতেই মা বললো আজকে ওইটুকুর মধ্যেই করে নিতে হবে, কারণ দাদারা একবার এসে বলে গেছেন এরপর যদি এখন না করাই তারপরে দাদারা আজ যে কখন করে দেবেন কোনো ঠিক নেই। তো যাই হোক, মা রান্নাঘরটা ক্লিন করে নিক, আমিও একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, করে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দেখুন বন্ধুরা, রান্নাঘরে যাবতীয় যা কিছু জিনিসপত্র ছিল সব ঘরের মধ্যে এনে জড়ো করেছি। জলের বালতি থেকে শুরু করে বাসনগুলোকে তো সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, কিছুটা আমাদের টেবিল ফ্যানের যে চেয়ারটা আছে তার নিচে ঢুকিয়ে দিয়েছি। বাসন রাখার র্যাকটাকেও রান্নাঘর থেকে মা বার করে দিয়েছে এখন। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আপনাদের কাছে নতুন দিনে নতুনভাবে আর একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলের নাম হচ্ছে পি সুমনা ক্রিয়েশন। দেখুন সকাল সকাল দাদারা চলে এসেছেন কাজ করতে, আর মাকে আজকে বারণ করলাম যে নতুন করে কিছু জামা কাপড় কাচাকুচির জন্য দিও না, কিন্তু মাই বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করবার জন্য সাবানে ভিজিয়ে দিল। আর এখানে আপনারা আমার ম্যামের গলার আওয়াজ শুনতে পাবেন, কারণ ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। এত আওয়াজ তো চট করে ঘরে খুব একটা শোনে না, আর আমার ম্যাও হচ্ছে বিশ্বের সব ম্যামের থেকে মনে হয় ভীতু। ও একমাত্র আমাকে আর মাকে ছাড়াও সবাইকে ভয় পায়, পাপ্পুকেও একটু ভয় পায়, কিন্তু অনেক দিন ধরে দেখছে বলে তবুও একটু ভয়েও কেটেছে পাপ্পুর ওপর থেকে। দেখুন সমস্ত জিনিসপত্র বিছানার চাদর দিয়ে ঢেকে রেখেছি, ফ্রিজ থেকে, আলমারি থেকে, টিভি থেকে শুরু করে যা কিছু শোকেস যা কিছু আছে সব কিছু ঢেকে রেখেছি। কারণ দাদা বললো একটু বাদেই যখন আমি দেওয়াল ভাঙা শুরু করব প্রচণ্ড পরিমাণে ধুলো হবে। আমাদের পাথরের সিঙ্কটা নিচে থেকে চিড় ধরে গেলেও এটা সম্পূর্ণ ভাঙতে কিন্তু দাদাকে বেশ বেগ পেতে হয়েছে। যাই হোক, পাপ্পু তো অফিস যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে, হাতে কিছুক্ষণ সময় ছিল বলে দাঁড়িয়ে একটু কাজ দেখছিল। যাই হোক, লাস্ট অবধি বেসিনটা খুলে ফেলা হয়েছে। তারপরে বেসিনটা এই দুটো লোহার রডের ওপরে বসানো ছিল। দাদা তো প্রথমে হাতুড়ি দিয়ে রডটাকে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু দাদাকে বললাম যে দাদা হাতুড়ি দিয়ে ভাঙবেন না, কারণ এটা আমার একদম বেডরুম লাগোয়া দেওয়ালটা, যদি বাই চান্স কিছু দেওয়ালে ক্র্যাক পড়ে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তারপরে দাদা বললেন ঠিক আছে, হাতুড়ি দিয়ে ভাঙবো না, মেশিন দিয়ে লোহার রড দুটোকে কেটে দিচ্ছি। আমাদের রান্নাঘরটা এমনি ভীষণ ছোট, তার মধ্যে সব কিছু বার করে দিয়ে কীরকম যেন অদ্ভুত লাগছে দেখতে। এবারেই শুরু হলো সেই দেওয়াল কাটার পালা। বাপ রে বাপ, ঘরের মধ্যে যেন মনে হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। দুটো ঘরের দরজাই বন্ধ করে দিয়েছি, রান্নাঘরের এক্সস্ট ফ্যানও চালিয়ে দিয়েছি, বাথরুমের দরজা খুলে দিয়েছি, এমনকি মেন গেটটাও খুলে দিয়েছি যাতে ধুলোগুলো বাইরে বেরিয়ে যায়। তাও ঘরের মধ্যে এত ধুলো, বিশ্বাস করবেন না বন্ধুরা, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, সামনের মানুষও যেন মনে হচ্ছে আবছা হয়ে গেছে। কিন্তু যে মিস্ত্রি দাদা কাজ করতে এসেছিলেন না, দাদা বলা ভুল, ইনি আমার কাকুরি বয়সী হবেন, যিনি এসেছিলেন কাজ করতে, তার হাতের কাজ এত ভালো, ভীষণ পরিষ্কার করে আর যত্ন করে কাজ করেছেন, একটুও কোথাও খুঁত নেই কাজের মধ্যে। দাদা যতক্ষণ কাজ করেছিলেন আমি আর মা ঠায় দাঁড়িয়েছিলাম দাদার সামনে কাজ দেখবার জন্য। আর আমার মাথার চুলটার অবস্থা দেখেছেন, পুরো কাকের বাসা হয়ে গেছে। যতই সব ফার্নিচারের ওপরে চাদর চাপা দিই না কেন, এই ধুলোয় যে চাদর তোলার পরে ফার্নিচারগুলোর কী অবস্থা হবে তা খুব ভালো মতনই বুঝতে পারছিলাম। আর দেখছেন বেরোচ্ছে ধুলোগুলো, আর এই আওয়াজে আর আগুনের ফুলকি দেখে আমার ম্যামের যে কী অবস্থা বন্ধুরা, তা যদি একবার আপনাদেরকে দেখাতে পারতাম। ম্যামের কোনো ভিডিও নেওয়া হয়নি তাই জন্য দেখাতে পারিনি। ও তো ভয় রীতিমতো ঠকঠক করে কাঁপছে, ওকে কোনো কিছু মানে গায়ে হাত দিয়েও ওকে থামাতে পারছি না যে তুই এত ভয় পাস না রে, কিছুই হবে না। ঘরের অবস্থা দেখে আমি আর মা তো পুরো কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না।
যদিও মিস্ত্রি দাদা বেশ খানিকটা ক্লিন করে দিয়ে গেছেন, ছোটোখাটো পাথরের যে টুকরো, সিমেন্ট, বালি যেগুলো পড়েছিল সেগুলোকে তুলে নিয়ে গেছে। আর দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে বলে শেষ পর্যন্ত সিলিন্ডারটাকেই চেয়ার বানিয়ে ফেলেছি। আমি আর মা দুজনে মিলে রান্নাঘরটাকে বেশ খানিকটা পরিষ্কার করে ফেলেছি, কিন্তু বাকি সমস্ত কিছু পরিষ্কার করবার বাকি আছে। দেখুন ডাইনিংয়ের মেঝেটার কি অবস্থা, জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে ডাইনিংয়ে ছড়িয়ে আছে। ঘরে কাজ শুরু হলে যা হয় আর কি, ঠিক সেই রকমই অবস্থা। কিচেনের ফাইনাল লুকটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আগামীকাল অবশ্যই শেয়ার করব। যাই হোক, পাপ্পুকে ফোনে বলে দিলাম যে রাত্রিবেলায় যা হোক খাবার কিনে আনো, কারণ রান্না করবার মতো শারীরিক অবস্থা আমার বা মায়ের কারোরই নেই। আর দাদা, মিস্ত্রি দাদা বারণ করে গেছে আজকে রান্নাঘর ইউজ করতে, কারণ জাস্ট সিমেন্ট লাগিয়ে গেছেন। উনি বলেছেন কোনো রকমভাবে জল লাগাবেন না বা ইউজ করবেন না আজকে রাত্রিটার জন্য অন্তত। যাই হোক, পাপ্পু রাত্রের জন্য রুটি, তড়কা, রসগোল্লা এনেছিল, সেটাই আমরা খেয়েছিলাম। আর নিয়ে এসেছিল এক গাদা সবজি, যার মধ্যে ছিল গাজর। গাজরের মধ্যে একটা দুটো মনে হয় একটু খারাপ খারাপ মতো লাগছিল, কেমন যেন কালো কালো দাগ ছিল। যাই হোক, গাজর এনেছিল, তারপরে এনেছে ডুমুর। আমি যদিও কোনো দিনও ডুমুর খাইনি, পাপ্পু বলল যে ডুমুর কি খাবে, তাহলে নিয়ে আসবো। আমি খাইনি বলে কখনো বুঝতে পারছিলাম না কেমন খেতে হবে। মা বলল আনতে বল, আমি রান্না করে দিতে পারবো। তো যাই হোক, ডুমুর নিয়ে এসছে। আর নিয়ে এসেছে রাঙালু। আমি আলু একদমই খাই না, তার বদলে আমি রাঙালুটা খুবই ইউজ করি, মানে রাঙালুটা খুবই খাই। বাকি এর মধ্যে আছে শিম, শসা, পাতিলেবু, যেই পাতিলেবুটা আমার প্রতিদিনই দরকার লাগে। পাতিলেবুটা না থাকলে আমার যেন কিরম অন্ধ লাগে নিজেকে। আর আছে নিম পাতা, এই নিম পাতাটাও আমরা প্রচণ্ড পরিমাণে ইউজ করি, মানে নিম বেগুন, নিম আলু ভাতে এই ধরনের। আজকের দিনটা বন্ধুরা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আর খুবই খাটনির মধ্যে দিয়ে কাটালাম। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। কালকে আবার আপনাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। চলুন, টাটা।